সেই কখন থেকে বলছি তোমার স্বামীর কাছে যেতে, বেচারা একা বসে আছে, তার উপর নতুন পরিবেশ। তোমার লজ্জা মাখা মুখ দেখে মনে হচ্ছে সত্যিই নতুন বিয়ে হয়েছে। যাও তো মেয়ে, বরের কাছে গেলে দেখবে লজ্জা পালাবে লেজ গুটিয়ে। কতটুকু বলেই কুহুর হাত ধরে লিলি ইলির রুমে চলে আসলো রত্না। ফোনে মনোযোগী ছিল রনক। রিনি ছিনি চুরির শব্দ পেতে মাথা তুলে তাকালো সে। সামনে কুহুকে দেখে স্তব্ধ হয়ে গেল যেন। আজ যেন একটু বেশি সুন্দর লাগছে কুহুকে। এতটা রূপবতী আগে লেগেছিল কখনো? রত্না একটুখানি হেসে বলল, শুভরাত্রি পুরাতন দম্পতিদের বাসর রাতের জন্য। বলেই দরজা আটকে দিয়ে চলে গেল রত্না। কুহু স্থির দাঁড়িয়ে রইল দৃষ্টি মেঝেতে। বুকে রীতিমতো হাতুড়ি পেটাচ্ছে কেউ। নিঃশ্বাস আটকে রইল। অস্থির হয়ে হাত দলাই মলাই করে যাচ্ছিল। সবটাই খেয়াল করছিল রনক। গম্ভীর স্বরে বলল, আজকের বিয়ের অভিজ্ঞতা কেমন ছিল? তুমি কি এটা স্বাভাবিক মেনেছো কুহু? আমরা যদি চলে যেতাম তাহলে? কথা থামিয়ে দিয়ে বলল কুহু। এটা আমার সিদ্ধান্ত ছিল, আমিই বলেছি বিয়ের কথা। রনক স্তব্ধ হয়ে গেল। অথচ সে কিনা ভেবেছিল এই বিয়ের জন্য নির্ঘাত বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে কুহু। এত কিছু আগে জানলে তো এসব নিয়ে দুশ্চিন্তা করতো না রনক। খাট থেকে নেমে দ্রুত পা ফেলে এগিয়ে আসলো সে। ধূপ করেই কুহুকে কোলে তুলে নিল। ভারী অবাক হলো কুহু। আচ্ছা, তা তোমার ইচ্ছে ছিল আমার সাথে দ্বিতীয়বার বাসর করার, তাই তো? চোখ পাকিয়ে রনকের দিকে তাকিয়ে বলল কুহু। আপনি আসলেই একটা অসভ্য। আমি কি একবার বলেছি এটা? কুহুকে আয়নার সামনে দাঁড় করালো রনক। আঁচল টেনে মাথায় ঘোমটা তুলে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, তাহলে কি শুধু বিয়ে করার ইচ্ছে ছিল? কুহু কিছু বলল না। আয়নায় দৃষ্টি পড়তেই দেখলো রনক ভাই তার দিকেই তাকিয়ে আছে। তৎক্ষণাৎ দৃষ্টি নামালো কুহু। ঈষৎ শব্দ হেসে বলল রনক, পালাতে আর পারলে কই, আসতেই তো হলো আমার কাছে। তাছাড়া এই যে বিয়ে করার সিদ্ধান্ত একাই নিলে, আমার অনুমতি নিয়েছিলে। এখন যদি আমি শাস্তি দেই? মাথা তুলে বলল কুহু। শাস্তি ছাড়ার কোনো কথা আছে আপনার মুখে? টিচার বিয়ে করেছি কি না? উফ। ভুরু কুচকে বলল রনক। কোনো শাস্তি দিয়েছি তোমাকে? বিনা দোষে অপরাধী হতে মানতে নারাজ আমি। উল্টো আমাকে শাস্তি দিয়েছো তুমি। প্রতিটা সেকেন্ড, প্রতিটা ক্ষণ পুড়িয়েছো আমাকে। তার হিসেব কষতে বসলে তুমি আজন মরিনি আমার কাছে। কুহু ঘুরে তাকালো রনকের দিকে। চোখে চোখ রেখে বলল, যদি বলি আমি এই ঋণ নিমেষেই শোধ করে দিতে পারি? ভুরু বাঁকিয়ে বলল রনক। কিভাবে শুনি? কুহু পায়ের আঙুলে ভর দিয়ে খানিকটা উঁচু হয়ে রনকের কানের পাশে ফিসফিস করে বলল, ভালোবাসি। কতটুকু বলেই এক ছুটে জানালার কাছে গিয়ে দাঁড়ালো কুহু। রনক স্তব্ধ হয়ে গেল। এমন কিছু শুনবে মোটেও আশা করেনি। সত্যি কুহু তার সব ঋণ শোধ করে দিল এই একটা মাত্র শব্দে, যার মূল্য কোনো কিছু দিয়ে পরিমাপযোগ্য নয়। তার ধূর্ত মস্তিষ্ক বুঝতে পারল সম্মোহনী সে দৃষ্টি দ্বিধাদ্বন্দ্বের প্রাচীর ভাঙল। তবে বোকা মেয়েটা বুঝতে পারল তবে রনকের মনের কথা। কয়েক কদম এগিয়ে কুহুর কাছে আসলো রনক। দৌড়াবার সময় মাথার ঘোমটা খসে পড়েছে কুহুর। খোপায় গাছটা ফুলে গুজে দেওয়া। পেছন থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়ে খোপায় নাক ডুবিয়ে দিল রনক। শক্তপোক্ত হাতখানা স্পর্শ করল পেলব উদারে। মৃদু কেঁপে উঠল কুহু। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল রনক, কুহু, আজকে তোমায় ভীষণ সুন্দর লাগছে। কারণ কি জানো? কারণ তুমি আজ স্বেচ্ছায় মন থেকে খুশি হয়ে আমার জন্য বউ সেজেছ। এত সুন্দর সাজে যে ঘেটে দিতে খারাপ লাগবে আমার লিপস্টিক। কুহু তৎক্ষণাৎ ঘুরে দাঁড়িয়ে রনকের ঠোঁটের মাঝে আঙুল রেখে কথা থামিয়ে দিয়ে বলল, আপনি খুব নির্লজ্জ। কিচ্ছু শুনবো না আমি। তপ্ত শ্বাস ফেলে কুহুকে কোলে তুলে নিল রনক। খাটে এসে নামিয়ে দিল। মৃদু হেসে বলল, বিবাহিত পুরুষেরা তাদের বউয়ের কাছে নির্লজ্জই হয়। এই মুহূর্তে আমি তোমার সব সাজে ঘেটে দেব। সরি বউ। কুহু অন্য পাশে মুখ ঘুরিয়ে নিল। কুহুর গা থেকে এক এক করে সব গয়না খুলে নিল রনক। পাথরের মতো শক্ত হয়ে বসে রইল কুহু। শরীর মৃদু কাঁপছে তার। এই ভয়ানক অনুভূতিটুকু কি সামাল দিতে পারবে সে? কুহুকে বালিশে শুয়ে দিয়ে খানিকটা ঝুঁকে অধরষ্টে ঘোর লাগা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল রনক। হৃৎপিণ্ডের গতিপথ অস্বাভাবিক হয়ে গেল কুহুর। হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঠোঁটের লিপস্টিকও মুছে নিল রনক। তৎক্ষণাৎ চোখ বুজে ফেলল কুহু। ভারী নিঃশ্বাস আশ্রে পড়ছে সর্বমুখায়ব জুড়ে। রনক নেমে গেল কুহুর পেলব ওষ্ঠ যুগলে। গভীরভাবে ছুঁয়ে দিল। অত্যল্পকালে শরীর শিউরে উঠল কুহুর। আঁকড়ে ধরল রনকের পাঞ্জাবি। রনকের শক্তপোক্ত হাতের স্পর্শ ক্রমেই আড়ষ্ট হয়ে গেল কুহু।
উম্মাদের মতো অনুভূতির মায়াজালে আবদ্ধ হয়ে গেল রনক। নিজের মতো আবিষ্কার করতে লাগলো কুহুকে। গলার পাশে দন্তঘাত পেতে মৃদু আর্তনাদ করে উঠল কুহু। রনক স্থির হলো না। গা থেকে শাড়ির আঁচল সম্পূর্ণ নামিয়ে দিল রনক। মুহূর্তে দুহাতে চোখ ঢেকে নিল কুহু। লজ্জা বোধ হয় এবার পুরোপুরি গ্রাস করে নিল তাকে। ঘুরে উপর হয়ে গেল কুহু। রনক তাকিয়ে রইল নির্নিমেষ। পৃষ্ঠাদেশে অষ্টচ্ছল আদুরে ভাবে ভয়ানক কেঁপে উঠল কুহু। মেরুদণ্ড বরাবর নেমে গেল শীতল স্রোত। প্রতিটি লোমকূপ জানালো ভালো লাগার অনুভূতি। লাল রাঙা ব্লাউজের ফিতা একটানে খুলে নিল রনক। তৎক্ষণাৎ ছিটকে সরে গেল কুহু। ঘন ঘন নিঃশ্বাস ফেলে কোনো রকম বলল আলো নেভিয়ে দিতে। রনক ভুরু কুচকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে উঠে চলে গেল আলো নেভাতে। কুহুর ভয় যেন বাড়তেই থাকলো। এই ভয়ঙ্কর অনুভূতি থেকে আজ কোনো মতে নিস্তার নেই, এটুকু মস্তিষ্ক বুঝে গেল। রনক ফের এগিয়ে এসে নিঃসংকোচ জড়িয়ে নিল কুহুকে। সম্পূর্ণ শাড়িটাই খুলে নিল। অন্ধকারে চোখ মুখ খিচিয়ে নিল কুহু। পায়ের তলানি শিরশির করে উঠল তার। ঘন ঘন নিঃশ্বাস তরঙ্গের মতো বাজতে থাকলো বদ্ধরমে। অত্যল্পকালে রনক হারিয়ে গেল কুহুর মাঝে। থেমে থেমে নব্য অনুভূতির সঙ্গে পরিচিত হচ্ছিল কুহু। মিষ্টি এক যাতনাময় আবেশে ক্রমেই তলিয়ে গেল। নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিল ভালোবাসার পুরুষের কাছে। সামনে বড় এক ঝিল। এক মনে বসে আছে রিশা। আশেপাশে লোক সমাগম ভালোই। বিকেলের ফিকে হয়ে যাওয়া কমলা রাঙা সূর্যের আলো ছুঁয়েছে রিশার চোখে মুখে। এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে সে। অন্যরকম এক ভালো লাগা কাজ করছে ভেতর জুড়ে। রাতিম ভাই দেখা করতে বলেছে, তার মানে আজ অবশ্যই কিছু বলার আছে তার। এটা চিন্তা করতেই সারা রাত ঘুম হয়নি। ষষ্ঠেন্দ্রিয় ঠিকই বুঝে নিয়েছে সব। আশ্চর্যজনকভাবে রাতিম ভাইকে নিয়ে ভাবতে একটুও খারাপ লাগেনি রিশার। নিজেকে মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত করেই এসেছে। রাতিম ভাইকে শূন্য ফেরাবে না। এত সুন্দর মনের একটা পুরুষের জন্য একতরফা ভালোবাসার রোগ থেকে মুক্তি মিলেছে। আগের মতো আর টানটা ঠিক অনুভূত হয় না আশফিক ভাইয়ের জন্য। জীবনের যোগ্য একজন কেউ আসলে সবকিছু খুব সুন্দর হয়ে যায়। রিশার জীবনের যোগ্য পুরুষটা যে রাতিম ভাই, এতে এক চুলো সন্দেহ নেই। কথাগুলো ভাবতে ভাবতে আপন মনে হেসে ফেলল রিশা। মন বুঝিয়ে আজ একটু বেশিই ভালো। হাত ঘড়িতে সময় দেখে নিল। সন্ধ্যা ঘনিয়ে আসছে। মনে হচ্ছে একটু বেশি দেরি করছেন রাতিম ভাই। ঢাকার জ্যাম ঠেলে ঠুলে আসতে দেরি হচ্ছে বোধহয়। আইরিশ, চিরচেনা ভরাট কণ্ঠ শর্টটুকু শুনে তড়িৎ গতিতে ঘুরে তাকালো রিশা। আকাশি রঙের শার্ট পরে দাঁড়িয়ে আছে রাতিম। শার্টের উপরে বোতাম খোলা। কপালে পড়ে থাকা চুলগুলো উদ্ভ্রান্তের মতো উঠছে। ফর্সা মুখশ্রী জুড়ে অপরাধীর ছাপ। রিশা তাকিয়ে রইল নির্নিমেষ। হঠাৎই তার হৃদস্পন্দনের গতি বেড়ে গেল। তিরতির করে কাঁপল চোখের পাতা। রাতিম এগিয়ে আসলো কয়েক পা। হাতে ছোট একটা বক্স গিফট পেপার নিয়ে মোড়ানো। রিশার দিকে বাড়িয়ে ধরল। মুহূর্তে রাস্তার ধারের নিয়ন বাতিগুলো জ্বলে উঠল। আলোকিত করে দিল চারিপাশ। হাসি মুখে দাঁড়িয়ে আছে রাতিম। জিজ্ঞাসু দৃষ্টি রিশার। তপ্ত শ্বাস ফেলে বলল রাতিম, সামান্য একটা উপহার তোমার জন্য। আমার অসুস্থতার সময় অনেকটা সাহায্য করেছো তুমি, আমি কৃতজ্ঞ। উপহারটা হাতে নিল না রিশা। অন্য পাশে দৃষ্টি রেখে বলল, আচ্ছা, সেবার বিনিময়ে দিতে চাচ্ছেন, এই জন্যই তবে ডেকেছেন আমাকে? রিশার হাতটা টেনে ধরে উপহারটা হাতে ধরিয়ে দিল রাতিম। বেজায় চমকালো রিশা। সামনে দাঁড়ানো পুরুষটা এতখানি স্পর্ধা দেখাবে ভাবেনি সে। একগুচ্ছ ভালো লাগার দমকা হওয়া ছিল রিশাকে। পকেটে হাত পুরে নিল রাতিম। শান্ত জলের দিকে তাকিয়ে বলল, সবকিছুর বিনিময় চাইলেই কি পাওয়া যায় আইরিশ? মায়া, ভালোবাসার বিনিময় আশা করতে নেই, এমনটা ভাবতেও নেই। আমাদের ভাবনার মতো সরল রৈখিকভাবে চলে না জীবন। সহজ কিছু বলতেও অনেক সময় কঠিনতম পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আমি আপনার মতো এত কঠিন কথা বুঝি না। রিশার কণ্ঠে এখনো খানিক অভিমান। শব্দ করে হাসলো রাতিম। আমি তো সহজ করে মেলে ধরলাম নিচে। কথা শেষ করতে পারল না রাতিম। প্যান্টের পকেটে ফোন বেজে উঠল। হাতে ফোন নিয়ে রিসিভ করে কানে জড়ালো সে। বেখালি ফোনের সঙ্গে পকেট থেকে লাল টুকটুকে একটা গোলাপ পড়ে গেল মেঝেতে। সেটা দৃষ্টিগোচর হলো না রিশার। মুহূর্তে সমস্ত অভিমান দূরীভূত হয়ে গেল তার। কিছুটা দূরে দাঁড়িয়ে কথা বলছে রাতিম। রিশা ডেকে বলবে কিনা ভেবে পেল না। মিনিট একের মধ্যে রাতিম এক প্রকার ছুটে এসে জানালো জরুরি ফোন এসেছে তার, এক্ষুনি যেতে হবে। রিশার উত্তরটা শোনার সময় হলো না। চলে গেল রাতিম। রিশা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কি এমন দরকারি কাজ পড়ে গেল যার জন্য বলে যাওয়া গেল না? মুহূর্তে আবারও মনটা ভীষণ ভার হয়ে গেল রিশার। মাটি থেকে ফুলটা কুড়িয়ে নিল সে। সযত্নে ব্যাগে নিয়ে হাঁটা ধরল। রনক আর কুহুর ফিরতে রাত 8টা বেজেছে প্রায়।
চোখে মুখে আধার। শারমিন বেগমের পাশেই টিভিতে মনোযোগী রাশেদ জামাল। স্ত্রীর কাছে সবই শুনেছেন, ছেলের এমন কাউকে না জানিয়ে চলে যাওয়াটা ভালো লাগেনি তারও। কুহু রুমের কাছাকাছি আসতে রিশাকে দেখলো। রনক রুমে চলে গেল। রিশা কুহুকে নিয়ে নিজের রুমে চলে আসলো। ক্লান্ত কুহুর পা চলতে চাইছে না। মলিন মুখে হাসলো একটু। রিশার চোখে মুখে আনন্দ আর খুশি। কিরে, আমার কলহ প্রিয় ভাইকে মানতে পারবি না বলেছিলি, এখন তো সোজা হানিমুনে চলে গেলি। কুহু থতমতো খেলো। বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে আমতা করে বলল, কিসের কিসের হানিমুন? তুই জানিস কি হয়েছিল? কুহুর চোখে মুখে স্পষ্ট লজ্জার লালাভা ফুটে উঠল। হানিমুনের কথা বলতে কেমন দৃষ্টি লুকিয়ে নিল। বেশ সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলো রিশা। গলা খাকারি দিয়ে বলল, কিভাবে জানবো? তুই আগেই ভালো ছিলি কুহু, কত কথা শেয়ার করতাম তোর সাথে, একসাথে কত সময় কাটাতাম। এখন তোকে ভাগে পাই না আমি। আমার বেস্ট ফ্রেন্ডের ওপর এখন ভাইয়ের শতভাগ রাজত্ব চলে। কথার প্রসঙ্গ পাল্টালো কুহু। ক্লান্ত গলায় সবকিছু খুলে বলল। তবে তাদের বিয়ের বিষয়টা সংগোপনে লুকিয়ে গেল। সব শুনে হাঁ হয়ে রইল রিশা। এদিকে বাবা মা মন খারাপ করেছে, রনক হুট করে চলে যায়, আর এখন দেখা যাচ্ছে কাহিনী সম্পূর্ণ ভিন্ন। কুহু ফ্রেশ হওয়ার জন্য তাড়া নিয়ে চলে গেল। রুমে আসতেই দেখে রনক ভাই ঝটফট ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছে। পরনে কেবল তোয়ালে। উন্মুক্ত বক্ষস্থলে দৃষ্টি পড়তেই তৎক্ষণাৎ ঘুরে গেল কুহু। বিষয়টা দৃষ্টিগোচর হলো না রনকের। ঈষৎ হেসে চুলের মাঝে হাত চালিয়ে নিয়ে বলল সে, যে বই তোমার সম্পূর্ণ পড়া, যার প্রতিটা পৃষ্ঠা তোমার মুখস্থ, সেটাকে না বোঝার মতো ভাবভঙ্গি দেখাতে পারো না মেয়ে। রনকের কথা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো কুহুর। কান দিয়ে রীতিমতো উত্তপ্ত ধোয়া ছুটে গেল। দাঁত কিরমিরিয়ে বলল, আপনার মতো নির্লজ্জ পুরুষ আর দেখিনি আমি। দ্রুত পা চালিয়ে কুহুর সামনে এসে দাঁড়ালো রনক। দুহাত দেওয়ালে রেখে বন্দি করে নিল। কুহু পৌঁছাতে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকালো তার। মাথা খানিক কুচিয়ে তাকালো রনকের চোখের দিকে। অদ্ভুত এক বাঁকা হাসি তার ওষ্ঠকোণে। আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি যে মাথা মোটা একটা। এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার পরও রৌনক ভাইকে পড়তে পারলে না? এক রাতেই ভুলে গেলে সব। লজ্জায় চোখ নামালো কুহু। রনকের শক্তপোক্ত বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল। কালকের ঘটনা ইচ্ছাপূর্বক মনে করিয়ে দিতে চাইছে রনক। কুহু লজ্জায় আরো নুয়ে গেল। কোমরে হাত পেঁচিয়ে নিজের সাথে কুহুকে মিশিয়ে নিল রনক। কুহুর গলার পাশে দৃষ্টি আটকাতেই ভুরু কুচকে গেল তার। একপাশে রক্ত জমাট হয়ে গাঢ় দাগ বসে আছে। মুচকি হাসি ফুটে উঠল ওষ্ঠকোণে। হাত বাড়িয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে ছুঁয়ে দিল রনক। মৃদু কেঁপে উঠল কুহু। অবুঝের মতো প্রশ্ন ছুড়ল রনক, তোমার গলায় এটা কিসের দাগ কুহু? কথাটা বুঝতেই চোখ বড় বড় হয়ে গেল কুহুর। শরীরের সর্বশক্তি দিয়ে রনকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে গেল সে। রনক অবাক দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। হঠাৎই কুহুর শরীরে যেন অসুরে শক্তি ভর করেছে। ছেলের জন্য খাবার নিয়ে বসে আছেন শারমিন বেগম। পাশেই বসে খাচ্ছেন রাশেদ জামাল। ছেলেকে নিয়ে স্বামীর মুখে কোনো কথা নেই। এই নিয়ে একটু মনক্ষুণ্ণই তিনি। বিয়ের পর ছেলের পরিবর্তন দেখা যাচ্ছে ভালোই। অন্য দিনের মতো ছেলেকে আর ডাকলেন না। কিছু সময়ের মধ্যে রিশা উপস্থিত হলো। মেয়েকে দেখে নীরবতা ভঙ্গ করলেন রাশেদ জামাল। ছেলের অপেক্ষা করলেন না। খুব ভালো একটা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছেন। রিশাদ চঞ্চল ভাবটা হঠাৎই উপে গেল। দৃষ্টি তুলল না সে প্লেটে। ভাত নাড়াচাড়া করে বাবার কথা শুনল। তার দোটানা মন কি চায়। কদিন আগেও যেখানে আশফিক ভাইয়ের চিন্তা ছিল, সেখানে এখন নতুন করে রাতিম ভাইয়ের নাম উদয় হয়েছে। আজকে তো লোকটা এসেছিলই মনের কথা বলতে। কি এমন তাড়া ছিল যে চলে গেল? অভিমানে আর পাল্টা ফোন করেনি রিশা। এ মুহূর্তে বাবা কিভাবে নিষেধ করবে? পরশু ছেলেপক্ষ আসবে জানালেন রাশেদ জামাল। খুশিতে গদগদ হয়ে গেলেন শারমিন বেগম। ছেলে ডাক্তার, সব শুনে ভালোই মনে হয়েছে। রিশার গলা দিয়ে খাবার নামলো না। অদ্ভুত এক অস্থিরতা কাজ করলো, ঠিক যেন গলায় বিঁধে যাওয়া কাটার মতো। রাতিম ভাই যতক্ষণ না নিজ থেকে কিছু বলছে, ততক্ষণ আগ বাড়িয়ে রিশার কিছু বলা শোভা পায় না। এমন ধারালো ব্যক্তিত্বের পুরুষের সঙ্গে বুঝে শুনে কথা বলতে হয়। কিছু সময়ের মাঝে রনক আর কুহু উপস্থিত হলো। অন্যদিনের তুলনায় কুহু যেন আজ বড়সড় ঘোমটাই টেনেছে। মুখ তুলে তাকাননি শারমিন বেগম। রাশেদ জামাল টুকিটাকি কথা বললেন পাত্রপক্ষ নিয়ে। প্রস্তাবটা ভীষণ ভালো লাগলো রনকের। ঠোঁটে হাসি নিয়ে রিশার দিকে তাকালো কুহু। খাওয়ার মাঝে মায়ের সঙ্গে কথা বলল রনক। একদিনের জন্য সাজেক গিয়েছে জানালো। এমন জলজান্ত মিথ্যা শুনে খাওয়ার মাঝে বিষম খেলো কুহু। কোনো প্রতিক্রিয়া দেখা গেল না শারমিন বেগমের। রনক ব্যতিব্যস্ত হয়ে কুহুকে পানি খাইয়ে দিল। মাথার তালিতে ফু দিয়ে দিল। ভীষণ চিন্তিত লাগলো তাকে। রিশা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কুহু তাকে মিথ্যা বলল নাকি ভাইয়া মিথ্যা বলল বুঝতে পারল না। বউয়ের প্রতি ছেলের এমন চিন্তা দেখে নীরবে দীর্ঘশ্বাস ফেললেন শারমিন বেগম। নীরবে প্রস্থান করলেন রাশেদ জামাল। ছেলে বোধহয় ভুলে গেছে এখানে তার বাবা মা উপস্থিত আছেন। রনকের পকেটে থাকা ফোনটা বেজে উঠল।
এতক্ষণে বোধহয় খেয়াল এলো সে পকেট থেকে ফোন বের করতেই দেখে রাতিম। এক পলক কুহুর দিকে তাকিয়ে ছাদে চলে গেল সে। সিঁড়িঘরের কাছে এসে রিসিভ করে কানে জড়ালো। রাতিম জানালো 50,000 টাকা লাগবে তার। কেমন বিচলিতই লাগলো তাকে। পাল্টার প্রশ্ন করেনি রনক, টাকা পাঠিয়ে দিবে বলল। ভালোবাসার মানুষটার জন্য সব সম্ভব, তাই না ভাইয়া? যে কোনো উপায়ে মানুষটাকে নিজের করে পাওয়ায় মূল লক্ষ্য থাকে। অনেকে বলে ভালোবাসলে পেতেই হবে, এমন নয়, অপূর্ণতায়ও পূর্ণতা থাকে। তবে আমি বলবো এমন ভালোবাসা জীবনে না আসুক। কুহুকে যদি তুই না পেতিস, কোনো আক্ষেপ থাকতো তোর? ঋষার কথায় ঘুরে তাকালো রনক। কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে বলল, বেঁচে থাকার অর্থই হারিয়ে ফেলতাম। সত্যিকারের ভালোবাসার মানুষকে হারালে তার আক্ষেপ কোনো কিছু দিয়ে মেটানো নয়। দীর্ঘশ্বাস ফেলল ঋষা। হাত ভাঁজ করে দূরে দৃষ্টি রেখে বলল, ভালোবাসা নীরবে বয়ে বেড়ানোটা খুব কষ্টকর ভাইয়া। একটা মানুষের জন্য আকাশসম অনুভূতি জমিয়ে যখন তাকে জানানোর উপায় থাকে না, সে অনুভূতিটা আরো বেশি কষ্টদায়ক। তোর খুব ধৈর্য কুহুকে সেই কবে থেকে ভালোবেসে গিয়েছিস, অথচ এতদিনে তাকে জানালি। ঈশাত হাসল রনক। এই অনুভূতি আমাকে বড্ড পুড়িয়েছে। আর কুহুর মতো নির্বোধ মেয়েটাকে তো বোঝাতেই পারিনি কখনো, অথচ এই বোকাময় আকৃষ্ট করেছে আমাকে। কুহুকে বহু আগে থেকেই ভালোবাসতাম, সেটা এখনো বলিনি। তড়িৎ গতিতে ভাইয়ের দিকে তাকিয়ে বলল ঋষা। মানে বিয়ে হয়ে গেছে তোদের, আর এখনো বলিসনি? এটা তো অবশ্যই অন্যায় করছিস ভাইয়া। শব্দ করে হাসল রনক। নির্বোধ মেয়ে যখন বোঝেনি সেটা আর প্রকাশ করিনি। তবে কুহুকে আমি ভালোবাসি এটুকু জানিয়ে দিয়েছি। তবে তার জন্য যে বহু আগে থেকে নীরবে অনুভূতি পুষেছি সেটা এখনো জানাইনি। এটা একান্ত আবার নিজের মধ্যে থাকুক। মানে কি অনেক আগে থেকে ভালোবাসতি, সেটা বলবি না? বলতাম রিস, কিন্তু এখানে অনেক ঝামেলা আছে। কুহু যদি প্রশ্ন করে ভালোবাসতেন তাহলে অন্য ছেলের সঙ্গে বিয়ে হওয়ার সময়ও বাধা দেননি কেন, তখন কি বলবো? কিছু জিনিস একান্ত নিজের মাঝে রাখতে হয়। কুহু বহু আগে থেকেই নীরবে আমার মনের গহীনে আছে, সেভাবেই থাকুক। তবে কাপুরুষের মতো পিছিয়ে নেই আমি। ভালোবাসি ঠিকই জানিয়ে দিয়েছি। সিঁড়ির কাছাকাছি শব্দ হলো। রনক আর ঋষা একত্রে তাকালো। কুহু উঠে এলো। হাসি মুখে চলে গেল ঋষা। খুব পিছু ডাকলো। কোথাও সেও আসলে আড্ডা দিতে, এদিকে ঋষা চলেই গেল। রনকের দিকে দৃষ্টি পড়তে দ্রুত পা ফেলে এগিয়ে এসে বলল কুহু। খাবার টেবিলে সত্য বলে কি হতো শুনি? আমি তো ঋষাকে বলে দিয়েছি সব সত্য কথা। আর আপনি বলেন সাজেক ঋষা ভাবছিল আমরা হানিমুনে গিয়েছি। এখন তো বাবা মাও ভাববে আমরা হানিমুনে গিয়েছি। কোনো উত্তর দিল না রনক। কুহুকে কোলে তুলে নিল। চমকে উঠল কুহু। অপ্রস্তুত হলো। আশেপাশে দ্রুত দৃষ্টি বুলালো। পাশের বিল্ডিং থেকে কেউ দেখে না ফেলে। রনকের কপালে পড়ে থাকা চুলগুলো বাতাসে উঠছে। গভীর দৃষ্টি ফেলে তাকিয়ে আছে সে। কুহুকে নিয়ে সিঁড়ি ভেঙে নামতে নামতে বলল রনক। এই কথাটা তো আমার মাথাতেই ছিল না। আমাদের তো এখনো হানিমুনই হয়নি। কবে যাওয়া যায় বলো তো বউ? কুহুর চোখ দুটো বড় বড় হয়ে গেল। রনকের টি শার্ট মুচড়ে ধরে বলল, হ্যাঁ, প্রতিদিনই আপনার সাথে হানিমুনে চলে যাব। হুম, হানিমুনে গিয়ে কয়েকদিন থাকলেই হবে। অবশ্যই কয়েকদিনে আমার পোষাবে কি না। সব বিপত্তি ঘটে এই কাজের জন্য। আমার তো ইচ্ছে করে তোমাকে নিয়ে দূরে কোনো অজানায় হারিয়ে যাই, যেখানে শুধু ভালোবাসা আর ভালোবাসা। রনক পুরো কথা শেষ করতে পারল না। তার আগে কুহু তার পেলব হাতখানা নিয়ে মুখ চেপে ধরল। বাকি আর কথা বাড়ালো না রনক। সামনে তাকিয়ে হাঁটা ধরল। দাঁত চিপিয়ে বলল কুহু, দুনিয়ার সব ভালোবাসা আপনার ভেতরে। যারা প্রেমের ইতিহাস করে গেছে তারাও বোধহয় এতটা ভালোবাসেনি না। রুমে এসে কুহুকে খাটে নামিয়ে দিয়ে একটুখানি সুর তুলে বলল রনক, এই বুকে বইছে যমুনা নিয়ে অথই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। কুহু বোকার মতো তাকিয়ে রইল। এ কোন রনক ভাইকে দেখছে, যার মুখ দিয়ে সবসময় ঝাঁঝালো কথা ছাড়া কিছু আসতো না। মনে হচ্ছে এই প্রেম 100 বছর ধরে লালিত তার অন্তঃকরণে। পাশে ধপাস করে খাটে শুয়ে পড়ল রনক। দৃষ্টি রাখলো সিলিং ফ্যানের দিকে। বুকের বাঁ পাশে ডান হাতটা চেপে ধরে বলল, সম্রাট শাহজাহানের তাজমহলের থেকেও বিরাট বড় তাজমহল তোমার জন্য বানিয়েছি কুহেলিকা, ঠিক আমার বুকের এখানটায়। চোখ শুরু শুরু করে রনকে পর্যবেক্ষণ করল কুহু। দিন দিন বেরসিক কলহপ্রিয় রনক ভাই যেন রোমান্টিক হয়ে যাচ্ছে। সবকিছু ঠিক হজম হচ্ছে না। কোর ভাবুক মুখের দিকে তাকালো রনক। পরক্ষণে হাত টেনে নিল স্বীয় বক্ষস্থলে। টাল সামলাতে পারল না কুহু। তার অধরষ্ট ঠেকল রনকের গলার পাশে। জড়িয়ে নিয়ে কানের পাশে ফিসফিস করে বলল রনক, ভালোবাসাতে কোনো হাত হয় না নির্বোধ মেয়ে। অহেতুক সন্দেহ একটা সুন্দর সম্পর্কের জোড়াকে আলগা করে দিতে সক্ষম। আমি প্রতি মুহূর্তে প্রতিনিয়ত ভালোবাসি জানান দিয়ে যাব।
তুমি শুধু অনুভব করে যাবে। কথা বলা শেষে কুহুর কানে ছোট্ট একটা চুমু খেল রনক। মৃদু কেঁপে উঠল কুহু। দ্রুত মাথা তুলে রনকের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে রনক ভাই তাকে পড়ে নিয়েছে, মন অবধি হদিস করে নিয়েছে। রনকের মুখের উপর ঝুঁকে আছে কুহু, চোখে একরাশ মায়া নিয়ে তাকিয়ে আছে রনক। হাত বাড়িয়ে কুহুর পাতলা ঠোঁট জোড়া আঙ্গুল দিয়ে ছুঁয়ে দিল। অপ্রতিভ হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটালো কুহু। কোনো রকম কপালে হাত রেখে বলল, 2 দিন ধরে ঠিকঠাক ঘুম হচ্ছে না, মাথাটাও ব্যথা করছে। রনকের কপালে চিন্তার ভাঁজ পড়ল। উঠে বসল সে। বিছানার পাশ টেবিলের ড্রয়ার হাতড়ে মাথা ব্যথার মলম বের করলো। কুহুকে টেনে নিজের কোলে শুয়ে দিল। চুলে হাত বুলিয়ে দিল খালি। কুহু অবাক দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। এরূপ কিছুর জন্য প্রস্তুত ছিল না। কুহুর মাথায় মলম লাগিয়ে আলতো করে টিপে দিল। চোখ বুজে থাকলো কুহু। বন্ধ চোখের দিকে তাকিয়ে ঈষৎ হাসলো রনক। মুখের আদল বলছে স্বস্তি পাচ্ছে মেয়েটা। ঘুম হলে ঠিক হয়ে যাবে, দেখো আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, চুপচাপ ঘুমিয়ে যাবে। কুহু চোখ মেলে তাকালো। রনকের কোমর জড়িয়ে নিয়ে আর একটু গুটিসুটি হয়ে গেল। এ স্পর্শে কোনো স্বার্থ নেই, আছে অফুরন্ত ভালোবাসার বহিঃপ্রকাশ। ভেবেছিল রনকের ভাইয়ের মনে হয়তো অন্য বাসনা চেপেছে, অথচ কুহুর সামান্য মাথা ব্যথার কথা শুনে কেমন চিন্তিত হয়ে গেল লোকটা। হঠাৎই কুহুর ভেতর থেকে কেউ বলে উঠল, তুমি খুব সৌভাগ্যবতী মেয়ে। পুরুষের এমন যত্ন আর নিটল ভালোবাসা কি সহজে মেলে? তবুও যদি সন্দেহ পুষে রাখো তবে সত্যিই নারী তুমি বোকা। কুহুর মাথায় ছোট্ট একটা চুমু খেল রনক। মেয়েটা শান্তিতে ঘুমালেই নিশ্চিন্ত। সম্ভব হলে এইটুকু ব্যথা নিজেই শুষে নিত। কুহুর বন্ধ চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। অসুস্থ হলে ঠিক মায়ের কোলে এভাবে শান্তিতে চোখ বুঝত। বাবার আদর তো জোটেইনি কপালে, খুব ছোটবেলায় হারিয়েছে। ঠিকঠাক সুন্দর একটা স্মৃতিও তার মানসপটে নেই। শুনেছিল একটা মেয়েকে তার বাবার চেয়ে অধিক ভালোবাসতে পারে না কেউ। সে সৌভাগ্য তার হয়নি। রনক ভাইকে পাবার পর মনে হচ্ছে দুর্ভাগ্যও নয় তার। কুহুর শরীর মৃদু কাঁপছে কান্নার দাপটে। হঠাৎই যেন টনক নড়ল রনকের। বিচলিত হয়ে কুহুর গালে হাত রাখতেই দেখল ভেজা। কুহু, মাথা বেশি ব্যথা করছে? খারাপ লাগছে? বলো আমাকে। এই কুহু। রনকের কোল থেকে মাথা তুলে উঠে বসল কুহু। ভেজা চোখে কিয়ৎক্ষণ তাকিয়ে রইল চিন্তিত রনকের মুখে। পরক্ষণেই বক্ষস্থলে ঝাঁপিয়ে পড়ল। কান্নার বেগ বাড়ল। রনকের ভেতর অস্থির হয়ে উঠল। হঠাৎ কি হয়ে গেল মেয়েটার? কুহুর কান্না তার বুক কর্মেই ভারী করে তুলল। নিঃশ্বাস রোধ হয়ে রইল। বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে নিল সে। কান্নারত স্বরে থেমে থেমে বলল কুহু, আপনি আমায় এত কেন ভালোবাসেন রনক ভাই? কুহুর কান্নার কারণ এতক্ষণে বোধহয় ঠাওর করতে পারল রনক। একটুখানি যত্ন পেতেই মেয়েটা আবেগপ্রবণ হয়ে গেছে। মাথায় অনেকগুলো চুমু খেয়ে বলল রনক, ভয় পাইয়ে দিয়েছিলে। এতখানি ভালোবাসি কেন সেটা তো নির্দিষ্ট করে বলতে পারবো না। ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না। তবে আমি কিন্তু ভালোবাসার বিনিময়ে ভালোবাসা আদায় করে নিতে জানি। এক চুলো ছাড় দিই না। মিনমিনে গলায় বলল কুহু। আমি ঋণ রাখি না, অবশ্যই শোধবোধ করে দিব। রনকের ওষ্ঠকোণে হাসি ফুটে উঠল। বোকা মেয়েটা ভালোই উত্তর দিতে জানে। তবে ঘড়িতে সকাল 9টা। নাস্তা তৈরি করছেন শারমিন বেগম। হাতে হাতে এগিয়ে দিচ্ছে জুলেখা। কুহু আজকে এখনো জাগেনি। ব্যাপারটা অবাক করেছে শারমিন বেগমকে। অন্যদিন ঠিক সকালেই জেগে যায় মেয়েটা। হয়তো জুলেখাকে রাখা হয়েছে বলে মেয়েটা আশকারা পেয়ে বসে আছে। বেশ বিরক্ত নিয়ে কাজ করছেন শারমিন বেগম। টেবিলে খবরের কাগজ হাতে অপেক্ষায় বসে আছেন রাশেদ জামাল। কিছুক্ষণের মাঝে রিশা উপস্থিত হলো। তখনই কলিং বেল বেজে উঠল। এগিয়ে গিয়ে দরজা খুলে দিল রিশা। তোহা আর আফসানা বেগম দাঁড়িয়ে আছেন হাসি মুখে। বেশ খুশি মনে অভিবাদন জানালো রিশা। তোহা হাত থেকে ফলমূল আর মিষ্টির প্যাকেট ধরিয়ে দিল। ভেতরের রুমে গিয়ে মাকে ডাকলো রিশা। মেয়ের মুখে কুটুম আসার খবর পেয়ে ঠিক পেয়েছেন শারমিন বেগম। বাহিরে যেতে ইচ্ছে হলো না তার। হাতের কাজ পড়ে আছে, এক্ষুনি স্বামীকে খাইয়ে বিদায় দিতে হবে। জুলেখার উদ্দেশ্যে বললেন বেশি করে চা বসিয়ে দিতে আর ফলমূল কাটতে। রিশার বদৌলতে এতক্ষণে জুলেখার জানা হয়ে গেছে বাড়িতে কুহুর মা আর ভাবি এসেছে। রাশেদ জামাল বেশ হাসি খুশি কুশল বিনিময় করছেন। কিছু সময়ের মাঝে জুলেখা এসে পরোটা আর আলু ভাজি দিয়ে গেল, আর কুহুর বাড়ির লোকদের জন্য কাটা ফলমূল। দৃষ্টি ঘুরিয়ে কুহুকে খুঁজছিল তোহা। জুলেখা দাঁড়িয়ে ফটাফট নিজের পরিচয় দিতে শুরু করলো। এইবারে নতুন কাজের লোক সে। রনক স্যার নিয়ে এসেছে তার বউয়ের কষ্ট কমাতে। বউ যেন সংসারের কাজের চিন্তায় পড়াশোনার ক্ষতি না করে। জুলেখার দিকে হাঁ করে তাকিয়ে আছে তোহা। মনে হচ্ছে কথা একটু বেশিই বলে এই মেয়ে। জুলেখার কথাগুলো বেশ ভালো লাগলো আফসানা বেগমের। জামাই তবে এত চিন্তা করে তার মেয়ের জন্য।
খাওয়া শেষ হতেই তাড়া নিয়ে চলে গেলেন রাশেদ জামাল। রনকের দরজা ভেতর থেকে লক করা দেখে আর ডাকলো না রিশা। ফিরে আসলো। হাত মুছতে মুছতে প্রবেশ করলেন শারমিন বেগম। ঠোঁটে কৃত্রিম হাসি নিয়ে বললেন, অনেকক্ষণ যাবৎ বসিয়ে রাখলাম। আসলে একা হাতে সব কাজ দেখতে হয় তো, কাজের লোক দিয়ে কি আর রান্না বান্না হয়? তা কুহু কি এখনো আসেনি আপনাদের খবর পেয়ে? রিশা কিছু বলতে গিয়েও চুপ হয়ে গেল। আফসানা বেগম কথার প্রসঙ্গ পাল্টালেন। মেয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত দিতে এসেছেন জানালেন। শারমিন বেগম হাসি মুখে দাওয়াত গ্রহণ করলেন। পরক্ষণে রিশাকে আদেশ করলেন কুহুকে ডাকার জন্য। খানিক থতমত খেল রিশা। তোহাকে ডেকে নিয়ে গেল সঙ্গে। নিচের রুমে এসে বলল রিশা, কুহুরা এক জায়গায় গিয়েছিল, ফিরেছে কাল রাতে। ডাকতে গিয়ে দেখি দরজা ভেতর থেকে লক। তাদের ডাকা কি ঠিক হবে ভাবি? মুখ টিপে হাসল তোহা। মনে হচ্ছে হানিমুন থেকে ফিরেছো আমার ননদি। ঠিকঠাক ঘুমায়নি, তাই হয়তো জাগতে পারেনি এখনো। ডাকা অবশ্য ঠিক হবে না, তবে এটা যে তার শ্বশুর বাড়ি সেটা ভুলে গেলেও চলবে না। তাহলে তুমি গিয়ে ডাকো, আমি পারবো না। কলেজ যাওয়ার জন্য একেবারে তৈরি রৌনক। আয়নায় দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। খাটে শুয়ে তাকিয়ে আছে কুহু। শেষ রাতে গায়ে জ্বর উঠেছিল। সে সময় থেকে রনক একটুখানিও ঘুমায়নি। যত্ন নিয়েছে কুহুর। গা মুছিয়ে দিয়ে ওষুধ দিয়ে দিয়েছে। কড়াকড়ি নির্দেশ জানিয়েছে কুহু যেন চুপচাপ শুয়ে থাকে। বাকিটা সে সামলাবে। এভাবে শুয়ে থাকতে ভালো লাগছে না কুহুর। বাইরে সবাই কি ভাবছে কে জানে। শরীর ভীষণ দুর্বল লাগছে। রনক ভাই বেরিয়ে গেলে উঠে বাইরে যেতে হবে তাকে। আয়নায় তাকিয়ে বলল কুহু, আপনি এত সেজেগুজে বের হচ্ছেন কেন রৌনক ভাই? ওই শাহিনুর মাহি ম্যামের জন্য? আজকে তো আমি যাচ্ছি না, তাই একটু বেশি পরিপাটি হয়ে যাচ্ছেন আপনি মনে হচ্ছে। কুহুর কথা শুনে ঘুরে তাকালো রনক। এমন কিছু শুনবে ভাবতে পারেনি। গলা খাকারি দিয়ে বলল, রোজ তো এভাবেই যাই। তাছাড়া তোমার বর কি দেখতে সুন্দর নাকি? সেজেগুজে গেলেই বাকি। কে বলেছে সুন্দর না? আপনি তো। কতটুকু বলেই থেমে গেল কুহু। রনক ভাই কথা চালে ফাঁসিয়ে দিয়েছে তাকে। আমতা আমতা করলো। রনক উৎসুক দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। শুয়া থেকে উঠে বসলো কুহু। হতাশার শ্বাস ফেলে বলল রনক, হাজার রমণী দৃষ্টি দিলেই কি নিজের বউয়ের মুখে এখনো প্রশংসা শুনতে পেলাম না? অবশ্য হট লুক দিলে সে আমার দিকে তাকায় না লাজে। কুহু উত্তর দেওয়ার আগেই দরজায় টোকা পড়ল। রনক এগিয়ে গিয়ে দরজা খুলতেই দেখল তোহা হাসি মুখে দাঁড়িয়ে আছে। সালাম জানালো সে। কুশল বিনিময় করলো হাসি মুখে। দরজা থেকে সরে দাঁড়িয়ে ভেতরে প্রবেশ করতে বলল। কলেজ যাওয়ার সময় হয়েছে জানিয়ে চলে গেল। কুহু ততক্ষণে বিছানা ছাড়ল। তো এগিয়ে এসে কুহুর দিকে একটা পলিথিন ব্যাগ ধরিয়ে দিল। এতে কুহুর সেই লাল আর সাদা গোলাপের গাছ দুটো। ভীষণ খুশি মনে সেগুলো হাতে নিল কুহু। আচমকা কুহুর গলার পাশে দৃষ্টি আটকে গেল তোহার। মৃদু হাসি ফুটে উঠল তার। ঠোঁটের কোণে গলা ছেড়ে বলল, তা ননদিনী, হানিমুন কেমন কাটলো? অবশ্য ভালোই কেটেছে মনে হচ্ছে। গলায় ভালোবাসার চিহ্ন একেবারে জলজল করছে। তোহার কথা কর্ণপাত হতে কুহুর ডান হাতটা চলে গেল গলায়। অপ্রতিভ হয়ে গেল সে। বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে ওড়না খুঁজতে লাগলো খাটে। লজ্জায় যেন পালাতে চাইছে মেয়েটা। শব্দ করে হাসল তোহা। গায়ে কোনো রকম ওড়না জড়িয়ে নিয়ে গাছ দুটো নিয়ে বেলকনিতে চলে গেল কুহু। গাছ দুটোতে সাদা আর লাল দুটো গোলাপি ফুটে আছে। এর মানে তবে কি দাঁড়ায়? রনক ভাই ফিরলে আজ অবশ্যই জিজ্ঞেস করবে। এসব যুক্তি সে ছাড়া আর কে বলতে পারবে। তোহা ব্যালকনিতে চলে আসলো। কুহুর মাথায় বড়সড় ঘোমটা দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তোমার এই লাজকতাই বলে দিচ্ছে তুমি ঠিক কতটা সুখে আছো কুহু। জীবনে একটা সঠিক মানুষ পেলে আনন্দময় হয়ে ওঠে প্রতিটি মুহূর্ত। ভালোবাসা এমন একটা জিনিস যেটা ভালোবাসা দিয়েই অর্জন করতে হয়, অন্য কিছু দিয়ে পরিমাপযোগ্য নয়। রনক তোমাকে খুব ভালোবাসে, সেটা বাহিরের মানুষকে আচার আচরণের মাধ্যমেই বুঝিয়ে দিও না। শুনেছি তোমার জন্য নাকি রনক কাজের মেয়ে এনেছে। এতে তোমার শাশুড়ি খুব একটা খুশি হয়েছে বলে মনে হয়নি। সংসারটা তোমার কুহু, সবার মন জুগিয়ে চলা তোমার কাজ। একতরফা স্বামীর ভালোবাসা পেয়ে সব ভুলে যেও না। রনকের যা ইচ্ছে হয় করুক, বাধা দেওয়ার প্রয়োজন নেই। তবে তুমি তোমার সর্বোচ্চ দিয়ে সবাইকে খুশি রাখবে। এই যে রান্নার কাজটা, সেটা তুমিই দেখতে পারো কুহু। যেচে শাশুড়ির কাছ থেকে সব শিখে নিবে। কুহু একদৃষ্টিতে ভাবির দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। চমৎকার ভাবনার মেয়ে তোহা। নিজের সংসারটা সত্যি খুব সুন্দরভাবে আগলে নিয়েছে। কখনো কোনো অভিযোগ বা রাগ হতে দেখেনি। কাজ বেশি হলেও কোনোদিন উচ্চ শব্দে ভাইয়ের মুখের উপর কিছু বলতে দেখেনি। এই জন্যই বোধহয় ভাইয়া এত মন প্রাণ দিয়ে ভালোবাসে ভাবিকে। কুহুর গালে হাত বুলিয়ে দিয়ে বলল তোহা, বিয়ে একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন কুহু। দায়িত্ব বেড়ে যায়,
তুমি পড়াশোনা করছো, স্বামীর সাপোর্ট পাচ্ছ খুব ভালো, তবে নিজের দায়িত্ব আর কর্তব্য থেকে সরে যেও না। রিশা ডাকতে ডাকতে চলে আসলো। কুহু আর তোহা রুমে চলে আসলো। রিশাকে তৈরি দেখে বলল কুহু। কিরে, তুই ইউনিভার্সিটিতে যাচ্ছিস নাকি রিশু? রিশা যেন একটু থতমতো খেলো, আমতা আমতা করে বলল। হ্যাঁ মানে যাচ্ছি তো ভার্সিটিতে। তুই জানিস না আজ নবীনবরণ, সবাই ফোন করেছে যাওয়ার জন্য, একটু ঘুরে আসি। আমি তো 2 দিন যেতেই পারিনি। আফসোসের স্বরে বলল কুহু।